আসসালামু আলাইকুম। আজকে আমরা বাংলাদেশের যে নাগরিকত্ব আইন আছে এটা নিয়ে আলোচনা করব। যদিও বিষয়টা কিছুটা জটিল বাট আমি চেষ্টা করব যে খুব সহজে বোঝাতে। তো এই ভিডিওতে আমরা ১ম এই যে জিনিসটা ট্রাই করব যে দেখব বাংলাদেশের যে নাগরিকত্বের ধারণাটা কি, এর পেছনের ইতিহাস। এরপর আমরা জানবো যে বাংলাদেশের সংবিধান এবং আইন অনুযায়ী নাগরিকত্বের ভিত্তি কি। তারপরে আমরা দেখব যে কিভাবে একজন ব্যক্তি বাংলাদেশের নাগরিক হতে পারেন। এছাড়া নাগরিকত্ব হারানোর কারণগুলো কি? এই বিষয়ে আমরা গুরুত্বপূর্ণ আদালতের রায় যেগুলো আছে এগুলোও চেষ্টা করব। আর সবশেষে আমরা দেখব যে নাগরিক এবং জাতীয়তা যেটা আছে এটার মধ্যে পার্থক্যটা কি? আর সর্বশেষ আমরা কিভাবে ভালো নাগরিক হয়ে উঠতে পারি। তো চলুন আজকে আমরা শুরু করি। তো শুরুতেই যেটা আমরা দেখব যে প্রাচীনকালের যে নাগরিকত্বের যে ইতিহাস ছিল, প্রাচীনকালের নাগরিকত্বের কনসেপ্টটা কিন্তু এখনকার মতো ছিল না। তো ওই সময় নাগরিকত্ব সবাই পেত না। শুধুমাত্র যেমন গ্রিস এবং রোমের মতো জায়গায় আমরা যদি আলোচনা করি, ওখানে শুধুমাত্র ধনী এবং ক্ষমতাবান পুরুষ যারা ছিলেন তারাই শুধু নাগরিক হতে পারতেন। নারী কিংবা দাস কিংবা শ্রমিক যারা ছিলেন তারা কিন্তু আমরা দেখব যে তারা হচ্ছে নাগরিকত্ব পেতেন না। তো বর্তমান সময়ে দেখব যে মডার্ন টাইমে কিন্তু যে এই ডেফিনিশনটা অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে, যে এখন যারা হচ্ছে একটা রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করে, রাষ্ট্রের প্রতি আনুগত্য আছে, আর কিছু নির্দিষ্ট অধিকার এবং সুরক্ষা পাওয়ার যারা অধিকারী তারাই কিন্তু হচ্ছে নাগরিক হিসেবে গণ্য। আইনি মর্যাদা যদি আমরা আলোচনা করি, যে নাগরিকত্ব হচ্ছে একটা আইনি সম্পর্ক, যে আইন দ্বারা কাউকে স্বীকার করে নিচ্ছে যে আপনি হচ্ছেন বাংলাদেশের নাগরিক কিংবা নাগরিক না এটা। এরপরে আরেকটা হচ্ছে অ্যালিজিয়েন্স, যে আনুগত্য থাকতে হবে, যে একটা নাগরিক রাষ্ট্রের প্রতি আনুগত্য এবং বিশ্বস্ততা যদি থাকে, আর উনি যদি দেশের আইন মেনে চলে এবং দেশের উন্নয়নে অবদান রাখেন, তাহলে আমি বলবো যে উনি হচ্ছেন বাংলাদেশের নাগরিক। আর আরেকটা জিনিস হচ্ছে যে বর্তমান সংবিধানেও আমরা দেখব যে আসলে অনেকগুলো অধিকার আছে যেগুলো শুধুমাত্র বাংলাদেশের যারা নাগরিক তাদের জন্য অ্যাভেলেবল। তো এই যে রাইট পাওয়ার ক্ষেত্রেও কিন্তু দেখবো যে সিটিজেন হিসেবে আমাদের দায়িত্ব পালন করতে হয়। যেমন এটার একটা উদাহরণ কিন্তু আমরা প্রিয়াম্বলও দেখি। প্রিয়াম্বল প্লাস আর্টিকেল 20 অনুযায়ী যে রাষ্ট্রের তৃতীয় ভাগ কিংবা অন্যান্য জায়গায় আমাদের মৌলিক অধিকার দিয়েছে, বাট এট দ্য সেম টাইম রাষ্ট্র আমাদেরকে কিন্তু কিছু মৌলিক দায়িত্ব দিয়ে আছে, যেগুলো হচ্ছে আমরা পূরণ করলে আমরা নাগরিক হতে পারবো। তাহলে যে এই যে সম্পর্কটা, এটা কিন্তু একটা ডুয়াল স্ট্রাকচার প্রোভাইড করে, যে সম্পর্কটা আসলে দুই তরফা। যে একদিকে নাগরিকরা যেমন রাষ্ট্রের প্রতি অনুগত থাকে, তেমনি ভাবে রাষ্ট্রও নাগরিকের জীবন এবং সম্পত্তি রক্ষা করে। তবে হ্যাঁ, যদি কোনো নাগরিক গুরুতর কোনো অপরাধ করে কিংবা করে, তাহলে রাষ্ট্র কিন্তু অবশ্যই শাস্তি দিতে পারে। তো একটা ডুয়াল রিলেশনশিপ দেখবো আমরা এখানে এক্সিস্ট করে। এছাড়া আমরা যদি আইনি ভিত্তিটা আলোচনা করি, সাংবিধানিক এবং আইনি ভিত্তি, তো আমাদের সংবিধানের আর্টিকেল 6 এর 1 অনুযায়ী আমরা দেখবো এখানে বলছে যে বাংলাদেশের যে নাগরিকত্ব সেটা আইন দ্বারা নিয়ন্ত্রিত এবং নির্ধারিত হবে। আবার 152তে দেখবো বলা আছে নাগরিকের সংজ্ঞায়, যে বাংলাদেশের নাগরিকত্ব আইন অনুযায়ী যিনি নাগরিক উনি হচ্ছেন নাগরিক হিসেবে ওনাকে গণ্য করা হবে। এছাড়া আমরা যদি আরো দেখি যে ২টা আইন আছে বাংলাদেশে কমপক্ষে, যেটা হচ্ছে নাগরিকত্ব নিয়ে ডিল করে। একটা হচ্ছে বাংলাদেশের নাগরিকত্ব আইন যেটা আছে এটা। তো নাগরিকত্ব আইন অনুযায়ী এটা কিন্তু আমাদের স্বাধীনতার আইন আগের একটা আইন, যেটা পাকিস্তান থেকে আমরা নিয়েছি। এই আইন অনুযায়ী আমরা দেখব যে জন্ম, তারপরে বংশগতি কিংবা হচ্ছে নিবন্ধীকরণ কিংবা প্রাকৃতিকরণ, এই যে বিভিন্ন উপায়ে হচ্ছে কিন্তু একজন মানুষ নাগরিকত্ব পেতে পারেন। আবার বাংলাদেশের যে নাগরিকত্ব আদেশ যেটা ছিল ১৯৭২ সালের, এটাতেও কিন্তু দেখব যে মহান মুক্তিযুদ্ধের পরে ইমিডিয়েটলি যে বিশেষ পরিস্থিতি আছে ওটা সামাল দেওয়ার জন্য কিন্তু আমরা এই আইনটা তৈরি করেছিলাম। যে ১৯৭২ সালে ১৫ ডিসেম্বরের সময় আমরা ইমিডিয়েটলি আসলে পোস্ট ইন্ডিপেন্ডেন্স পিরিয়ডে একটা ক্লারিফিকেশনের জন্য যে কারা হচ্ছে বাংলাদেশের নাগরিক হিসেবে গণ্য হবেন এটা নির্ধারণ করার জন্য আমরা এই আইনটা পাস করেছিলাম। তো আমরা বুঝতেছি তাহলে যে ২টা আইন আছে, ২টা একসাথে কাজ করে। ১৯৭২ সালের যে আদেশটা এটা হচ্ছে স্বাধীনতা পরবর্তী সময়ে প্রথম একটা সময়ের জন্য এটা কাজ করা হয়েছিল। আর ১৯৫১ সালের যে আইনটা আছে এটা আসলে বর্তমানে আমরা যে নাগরিকত্ব অর্জনের যে বিভিন্ন উপায় আছে এটা নিয়ে কিন্তু এটা আলোচনা করে। তাহলে নাগরিকত্ব আসলে অর্জন করা যেতে পারে কিভাবে? তো মোডস অফ অ্যাকোয়ারিং সিটিজেনশিপ যদি আলোচনা করি, একটা হচ্ছে জন্মসূত্রে, যে বাই বার্থ, এটাকে আরেকটা নাম আছে জুস সলি, যে যদি কোনো ব্যক্তি বাংলাদেশে জন্মগ্রহণ করে তাহলে উনি হচ্ছে জন্মসূত্রে নাগরিকত্ব পাবে। তবে এটারও কিন্তু কিছু ব্যতিক্রম আছে, যেমন বিদেশি কূটনীতিক কিংবা শত্রু রাষ্ট্রের নাগরিক যারা আছে তাদের সন্তানরা কিন্তু এটার বেনিফিট যেটা আছে এটা পাবেন না। এরপরে দেখবো বাই ডিসেন্ট বা বংশসূত্রে, তো এটার একটা নাম হচ্ছে জ্যাস স্যাঙ্গুইনিস। এই নীতির এটাই বলে যে যদি বাংলাদেশের বাইরেও জন্ম নেয় কিন্তু তার বাবা যদি বাংলাদেশের নাগরিক হন তাহলে উনিও হচ্ছে বাংলাদেশের যে নাগরিকত্ব ওটা পেতে পারেন। আর আরেকটা হতে পারে রেজিস্ট্রেশন বা নিবন্ধীকরণের মাধ্যমে। ১৯৫১ সালের যে আইনটা আছে ওখানে কিন্তু বলা আছে যে যদি বিদেশি নারী বাংলাদেশের কোনো নাগরিককে বিয়ে করেন তাহলে উনি কিন্তু নিবন্ধনের মাধ্যমে নাগরিকত্বের আবেদন করতে পারেন। সন্তান যদি সরকার চায় তাহলে কিন্তু যে ওই নাগরিকদের অপ্রাপ্ত বয়স্ক যে সন্তান আছে তাদেরও হচ্ছে সিটিজেনশিপ দিতে পারে। এছাড়া আরেকটা উপায় হইতে পারে ন্যাচারালাইজেশন। ন্যাচারালাইজেশনের বাংলা হচ্ছে প্রাকৃতিকরণ। যে ১৯৫১ সালে যে আইন আছে ওখানে ৯ ধারায় আমরা দেখব বলা আছে যে
বিদেশি কোনো ব্যক্তি বাংলাদেশের নাগরিকত্ব পেতে পারে, তবে এই ক্ষেত্রে একটা শর্ত আছে যে কিছু নির্দিষ্ট শর্ত ওনাকে পূরণ করতে হবে, আর বাংলাদেশের প্রতি একটা হচ্ছে আনুগত্যের যে শপথ, এই শপথটা নিতে হবে। আর আরেকটা জিনিস হতে পারে সিটিজেনশিপ বাই ইনকর্পোরেশন অফ টেরিটরি, যে মনে করেন যে নতুন কোনো অঞ্চল বাংলাদেশে যুক্ত হইলো, তো এই এলাকা অন্তর্ভুক্তির মাধ্যমেও কিন্তু তাহলে একজন নাগরিকত্ব পেতে পারে। যেমন বাংলাদেশে আমরা এর আগে পড়েছিলাম ছিটমহল বিনিময়ের মাধ্যমে বাংলাদেশ কিছু পেয়েছে, তো ছিটমহলের যদি ওই যারা বাসিন্দা ছিলেন, তো তারা কিন্তু এইভাবে বাংলাদেশের যে নাগরিকত্ব এটা পেতে পারেন। আর আরেকটা হতে পারে সিটিজেনশিপ মাইগ্রেশন, এটা হচ্ছে 6 ধারায় বলা আছে 1951 সালের আইনের। তো এমন যদি হয় যে 1952 সালের আগে এসে বাংলাদেশে কেউ বসবাস করা শুরু করছে, ওই যে আইনটা এফেক্ট হওয়ার পরে 1951 সালে আইনটা শুরু হওয়ার পর, তো 1952 সালের 1 জানুয়ারির আগে বাংলাদেশে যারা স্থায়ী বসবাসের উদ্দেশ্যে অন্য কোনো যে কোনো উপমহাদেশীয় যে অঞ্চল আছে ওইখান থেকে বাংলাদেশে চলে এসেছিলেন, তারাও কিন্তু বাংলাদেশের নাগরিকত্ব আছে, যেটা পাবেন। আর আরেকটা হচ্ছে ডিম সিটিজেন্স, যেটা বলতেছি, তো 1972 সালে যে অর্ডার, এটার আন্ডারে যে 1971 সালের 25শে মার্চে বাংলাদেশে যারা স্থায়ীভাবে বসবাস করছিলেন তারা হচ্ছে নাগরিক হিসাবে গণ্য হবেন। তো এই ছাড়া বাংলাদেশে যদি নাও থাকেন, যে যারা স্থায়ী বাসিন্দা মানে কি, এটা আমরা একটু পরে দেখবো, কিন্তু এমন হতে পারে বাংলাদেশের স্থায়ী বাসিন্দা কিন্তু চাকরি বা পড়াশোনার কারণে শত্রু রাষ্ট্রে আটকে পড়েছিলেন, যে পাকিস্তানে আটকে পড়েছিলেন, পরে ফিরে আসতে পারেন নাই, তারাও কিন্তু বাংলাদেশের যে নাগরিক এটা হিসেবে গণ্য হবেন। তো নাগরিকত্ব ডিটারমিনেশনের ক্ষেত্রে দুইটা ওয়ার্ড খুবই গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে ডমিসাইল আর এটা হচ্ছে পার্মানেন্ট রেসিডেন্ট। তাহলে ডমিসাইলটা কি হতে পারে, যে স্থায়ী বাসস্থান মানে আসলে ওটাই বোঝায় যে যেখানে আপনি স্থায়ীভাবে থাকতে চান। তো আপনি যদিও এমন হতে পারে যে শিক্ষা বা অন্যান্য কাজের জন্য বাইরে গেছেন, তো ফেরার ইচ্ছা যদি আপনার থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি পার্মানেন্ট রেসিডেন্স ধরা হবে, যে এটা হচ্ছে আপনার বাংলাদেশে। যেমন এখানে দুইটা ল্যাটিন শব্দ আছে, অ্যানিমাস ম্যানেন্ডি, যে ইন্টেনশন টু রিমেইন, বাংলাদেশে থাকার আপনার ইচ্ছা আছে। তো আরেকটা জিনিস হচ্ছে আপনি এইটা ব্রেক করতে পারেন, যে আপনি এডুকেশনের জন্য গেলে আপনার ব্রেক হবে না, আনলেস অ্যাকম্পানিড বাই দ্য ইন্টেনশন নেভার টু রিটার্ন, যে অ্যানিমাস নন রিভার্টেন্ডি, এইটা যদি থাকে, এইরকম একটা যদি থাকে, আপনি আর কখনোই বাংলাদেশে ফিরবেন না। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার যে এটা আছে নাগরিকত্ব, এটা কিন্তু চলে যাবে। আর ডমিসাইলটা হচ্ছে জাস্ট পার্মানেন্ট রেসিডেন্সের লিগ্যাল কনসেপ্ট। আমরা যদি চিন্তা করি যে আইনি ভিত্তি আমরা স্বীকৃতি দিতেছি, আইনে হচ্ছে আমরা কিভাবে ডমিসাইলকে স্বীকৃতি দিব এটা নিয়ে কথা বলে। যেমন এটা হচ্ছে একদম জন্মের সাথে সাথে পাওয়া যায়, যে কোনো ব্যক্তি যদি জন্মগ্রহণ করেন, ওটা হচ্ছে তার ডমিসাইল। তবে এই ক্ষেত্রে এটা বদলানো যেতে পারে, যে ডমিসাইল বাই অরিজিন যেটা আছে, এটা যদি নতুন একটা পার্মানেন্ট কেউ হচ্ছে পুরোনো বাড়িটা ত্যাগ করে যদি নতুন কোনো স্থায়ী বাড়ি নেয়, তো এই ক্ষেত্রে তার যে ডমিসাইল এটা চেঞ্জ হতে পারে। আচ্ছা, তো নাগরিকত্ব এক্ষেত্রে বাংলাদেশ ভার্সেস মির্জা আশরাফ ইসলামী যে কেসটা আছে, এখানে কিন্তু বলা আছে যে এ লং স্টে অ্যাব্রড ডাজ নট অটোমেটিক্যালি নেগেট পার্মানেন্ট রেসিডেন্স, যে অনেকদিন ধরে কেউ বাইরে বসবাস করে এটা কিন্তু তার নাগরিকত্ব কিংবা এটা কিন্তু নিয়ে নিবে না, যে তার পার্মানেন্ট রেসিডেন্স শিফট হয়ে গেছে। তো কোর্ট যেটা বলছে শুধুমাত্র মেয়ার ফিজিক্যাল অ্যাবসেন্স, যে শারীরিকভাবে কেউ দেশে নাই এটাই না, মেন কথা হচ্ছে ইন্টেনশন টু অ্যাবান্ডন রেসিডেন্স পার্মানেন্টলি, কারো যদি একদম পার্মানেন্টলি যে বসবাস করার যে জায়গাটা ওটা অ্যাবান্ডন করার ইচ্ছা থাকে, তাহলে শুধুমাত্র তখনই বলবো যে তার পার্মানেন্ট রেসিডেন্স এখানে নাই। তো দ্য কোর্ট লুক ফর ক্লিয়ার এভিডেন্স অফ ইন্টেনশন নেভার টু রিটার্ন টু দ্য ডমিসাইল অফ অরিজিন, তার মানে একদম ক্লিয়ার এভিডেন্স থাকতে হবে যে না আসলে সে আর ফিরে আসতে চাচ্ছে না। আচ্ছা, তাহলে একটা মানুষ আসলে কিভাবে নাগরিকত্ব হারাতে পারে এটা নিয়ে যদি আমরা আলোচনা করি, একটা হচ্ছে অন্য রাষ্ট্রের প্রতি যদি আনুগত্য হয়। বাংলাদেশে জেনারেলি 1951 সালের যে আইনটা ছিল ওইখানে ডুয়াল সিটিজেনশিপ যেটা ছিল এটাকে কিন্তু বার করা হয়েছিল, যে যদি কেউ অন্য রাষ্ট্রের প্রতি হচ্ছে স্পষ্টভাবে বা তার আচরণের মাধ্যমে কোনো বিদেশি রাষ্ট্রের প্রতি আনুগত্য দেখায়, তাহলে তার নাগরিকত্ব চলে যেতে পারে। তবে বাংলাদেশে যে বর্তমানে যে সিটিজেনশিপ যে রুল আছে 1978 সালে হচ্ছে এটা করা হয়, তো এটার আন্ডারে বর্তমানে কিছু স্পেসিফাইড যে টেরিটরি আছে ওইখানে চাইলে ডুয়াল সিটিজেনশিপ নেওয়া যেতে পারে। আর আরেকটা হতে পারে যে রাষ্ট্রের যে নাগরিকত্ব বাতিল করতে পারে, যে কেউ যদি কিছু কিছু ক্ষেত্রে ফ্রড করে, যে প্রতারণার মাধ্যমে কিংবা যুদ্ধের সময় হচ্ছে শত্রুকে সাহায্য করছে, কিংবা গুরুতর অন্যান্য কোনো অপরাধের কারণে যেমন ওয়ার ক্রাইমস যদি কেউ করে থাকে, তো এই ক্ষেত্রে কিন্তু কারো যে নাগরিকত্ব এটা কিন্তু বাতিল করা যেতে পারে। আবার আরেকটা উপায় হতে পারে যে আমরা যদি দেখি যে অ্যাবান্ডনমেন্ট অফ পার্মানেন্ট রেসিডেন্স, যে কেউ যদি তার স্থায়ী বাসস্থান যেটা আছে এটা যদি একদম ছেড়ে বিদেশে চলে যাওয়ার যদি সিদ্ধান্ত নেয়, আর ওনার যদি ফিরে আসার কোনো ইচ্ছে না থাকে, তাহলে সেই ক্ষেত্রে উনি নাগরিকত্ব হারাবেন। আর আরেকটা হচ্ছে অ্যাকুইজিশন অফ ফরেন সিটিজেনশিপ, তো এটা আগে একদম কমপ্লিটলি বার্ড ছিল, বাট এখনো কিন্তু এটা একটা রেলেভেন্স আছে। যেমন আমাদের সংবিধানের অনুচ্ছেদ ৬৬-তে কিন্তু বলা আছে যে বিদেশি কেউ হচ্ছে এমপি পদে দাঁড়াতে পারবেন না। তো তার মানে আলটিমেটলি কেউ যদি ফরেন সিটিজেনশিপ গ্রহণ করেন, তো এটা কিন্তু তার কিছু বিশেষ যে অধিকার আছে সংসদ সদস্য হিসেবে, মনে করেন যে তার কাজ করার যে অধিকার, এটা কিন্তু উনি হারাবেন। এছাড়া উনি যদি এমন হয় যে এমপি হওয়ার পরে করেন, তাহলে
অনুচ্ছেদ 67 অনুযায়ী আমরা দেখব ওনার যে এমপি পদ এটা কিন্তু চলে যাবে। তো শেষ পর্যন্ত এটার আসলে জুডিশিয়াল রিভিউর স্কোপ কত, যে কোর্ট কি এই যে কারো সিটিজেনশিপ চলে যাওয়ার যে সিদ্ধান্ত এটাকে কি কোর্টে চ্যালেঞ্জ করা যাবে কিনা। তো জেনারেলি কোর্টে চ্যালেঞ্জ করা যাবে যদি এমন হয় প্রসিডিউরাল ইরেগুলারিটি কিংবা ম্যানিফেস্ট আনরিজনেবলনেস, যে কারো নাগরিকত্ব এমন ভাবে নিয়ে নেওয়া হয়েছে যেটা আসলে খুবই আনরিজনেবল ওয়েতে নেওয়া হয়েছে, কিংবা প্রসিডিউর যেটা ফলো করতে হবে ওইটা ফলো করা হয় নাই, তো সেই ক্ষেত্রে কিন্তু জুডিশিয়াল রিভিউর স্কোপ এখানে আছে। তো জুডিশিয়াল রিভিউ আমরা যদি কিছু মামলা পড়ি বাংলাদেশের গুরুত্বপূর্ণ কিছু আইনি সিদ্ধান্ত, যেমন বাংলাদেশ ভার্সেস গোলাম আজম যে মামলাটা আছে, এই মামলায় কিন্তু বলা হয়েছিল যে রাজনৈতিক ভিন্নমত একটা মানুষের হচ্ছে নাগরিকত্ব হারানোর কোনো উপায় হতে পারে না, যে আপনার সাথে জাস্ট আমার রাজনৈতিক ভাবে ভিন্নতা আছে মতামতের ক্ষেত্রে এটার কারণে কারো নাগরিকত্ব বাতিল করা যাবে না। আবার মুক্তার আহমেদ ভার্সেস বাংলাদেশ যে মামলাটা আছে এখানেও বলা আছে যে শুধুমাত্র পাকিস্তানে যাওয়ার যদি কেউ ইচ্ছা পোষণ করে এটাই কিন্তু নাগরিকত্ব হারানোর জন্য যথেষ্ট না। তো এখানে অন্যান্য যে আরো কন্ডিশন আছে এগুলো কিন্তু ফুলফিল আপ করতে হবে। আবার সাদাকাত খান বনাম যে বাংলাদেশ যে মামলাটা আছে, চিফ ইলেকশন কমিশন যে মামলা আছে, এখানেও কিন্তু বিহারি যে মামলা আছে, এখানে কিছু বিহারি ক্যাম্পে যারা বসবাস করে তো তাদের নিয়ে হচ্ছে কিছু মামলা ছিল, ওইখানে কিন্তু ক্লিয়ারলি বলা আছে যে স্বাধীনতার পরে যে নিউ জেনারেশন বিহারিজ বর্ন ইন বাংলাদেশ আফটার ইন্ডিপেন্ডেন্স আর সিটিজেন্স বাই বার্থ অ্যান্ড এলিজিবল ফর ইনক্লুশন ইন দ্য ইলেকট্রাল রোল, যে বিহারিদের মধ্যে যারা হচ্ছে পরে জন্মগ্রহণ করেছে বাংলাদেশের নতুন প্রজন্মের যারা বিহারি তারা কিন্তু জন্মসূত্রে নাগরিক, তো তারা শুধুমাত্র তখনই নাগরিকত্ব হারাবে যারা হচ্ছে পাকিস্তানের প্রতি আনুগত্য দেখিয়েছে। তো পাকিস্তানের প্রতি যদি কোনো বিহারি আনুগত্য দেখায় তাহলে সে হচ্ছে নাগরিকত্ব পাবে না। আর আব্দুল হালিম যে মামলাটা এটা কিন্তু আমরা পড়েছিলাম যে যদি এমন হয় যে আলটিমেটলি ফরেন সিটিজেনশিপ কমপ্লিটলি বার না হইলেও যদি কেউ হয় উনি কিন্তু এমপি ইলেকশন যেটা আছে এটা কিন্তু করতে পারবেন না, তো এটা কিন্তু আইন বিরোধী হবে। এরপরে আমরা যদি হিস্টোরিক্যাল কনটেক্সট আলোচনা করি, যে নাগরিকত্ব শব্দের আমরা দেখবো একটা হিস্টোরিক্যাল ইভলিউশন হয়েছিল। যেমন 1972 সালে যে সংবিধান ছিল এখানে আমাদেরকে বলা হয়তো শুধুমাত্র বাঙালি, যে সিটিজেন আর ন্যাশনালিটি দুইটা এখানে বাঙালি বলা হয়েছিল, কিন্তু পরে 5th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে আমরা দেখবো এটাকে সামরিক শাসন সময় এটাকে পরিবর্তন করে বলা হয়েছিল বাংলাদেশি। আর সর্বশেষ 15th সংশোধনীকে আমরা দেখবো যে এখানে ডুয়াল আইডেন্টিটি এখানে ক্রিয়েট করা হয়েছে। একটা হচ্ছে বাংলাদেশের জনগণকে হিসেবে বলা হয়েছে যে আমরা হচ্ছে জাতি হিসেবে আমরা হচ্ছে বাঙালি, আর নাগরিক হিসেবে আমরা হচ্ছে বাংলাদেশি। আচ্ছা, এছাড়া আমরা দেখবো যে আসলে সিটিজেনশিপ আর ন্যাশনালিটি যে কনসেপ্ট আছে এইটা দুটার মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে। যে সিটিজেনশিপ মানে আসলে একটা যদি আমরা চিন্তা করি এটা হচ্ছে আমাদের আইনি পরিচয়টা কি, আইনি মর্যাদাটা যেটা আছে এটা হচ্ছে আমরা বলবো সিটিজেনশিপ। তো আইনি মর্যাদা আসলে আমরা কি, এটা আমাদের আইনি পরিচয় হচ্ছে আমরা বাংলাদেশি। আর জাতীয়তা যেটা হচ্ছে আমাদের সাংস্কৃতিক পরিচয়, সোশিও কালচারাল আইডেন্টিটি, এটা হচ্ছে একটা ভাষা, সংস্কৃতি এবং ঐতিহ্য এছাড়া ইতিহাস দ্বারা গঠিত হয়। তো এক্ষেত্রে আমাদের যে পরিচয় এটা হচ্ছে আমাদের বাঙালি। আর সর্বশেষ আমরা যদি ভালো নাগরিকের কিছু বৈশিষ্ট্য আলোচনা করি, যে ভালো নাগরিক আসলে কারা। তো ভালো নাগরিক হচ্ছে সেই ব্যক্তি যার ইন্টেলেকচুয়াল কিছু কোয়ালিটি আছে, উনি একটা বুদ্ধিমান এবং হচ্ছে স্বনিয়ন্ত্রণকারী হচ্ছে একজন সিটিজেন। এছাড়া একজন ভালো নাগরিক হচ্ছে ওনার দেশকে ভালোবাসেন, দেশের কল্যাণে কাজ করতে চান, ওনার সৎ বিবেক থাকে, আর একটা হচ্ছে ওনার স্বাধীন চেতা একটা মনোভাব থাকে। আর সর্বশেষ উনি হচ্ছে শুধু নিজের জন্য না পুরো সমাজের কল্যাণের জন্য উনি হচ্ছে কাজ করতে চান। তো এছাড়া আমরা দেখবো যে অনেক ক্ষেত্রে বাংলাদেশের যে ন্যাশনাল যে প্রিন্সিপাল গুলো আছে এগুলোর উপরে উনি বিশ্বাস রাখতে চান। তো বাংলাদেশের যে নাগরিকত্ব প্রসেস আমরা কিন্তু দেখলাম এটা আসলে যদিও কিছুটা জটিল কিন্তু একটা স্ট্রাকচারাল প্রসেস কিন্তু এখানে আছে। তো আশা করি আজকের ক্লাস আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। আপনারা কমেন্ট সেকশনে আপনাদের ফিডব্যাক জানাতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।